হ্যালো স্টুডেন্টস, এই ক্লাসটা ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, তো তোমাদের সেমিস্টার 3 তো কমপ্লিট। তো সেমিস্টার 3-এর কোশ্চেন অবশ্যই খুব কঠিন হয়েছিল। ঠিক আছে, তো তো ওই টাইমে ওই কোশ্চেন করাটা একটু চাপ স্টুডেন্টদের পক্ষে, যেহেতু ওএমআর ফিলিংয়েই টাইম লেগে গেছিলো 15 মিনিট। তারপরে 1 ঘন্টায় 35টা কোশ্চেন করাটা সত্যিই একটু কঠিন। আর যেহেতু কোশ্চেনগুলো যে একদম খুব সহজ ছিল তাও নয়, পেপার হয়েছিল মডারেট টু হার্ড। ঠিক আছে, তো চলো, আর তো ভেবে কিছু লাভ নেই, যেহেতু হয়ে গেছে এক্সাম। তো সেমিস্টার 4-এর জন্য ভালো করে প্রিপারেশন শুরু করো। আর আমি আগে একটা শর্ট আপলোড করেছিলাম ইউটিউবে, সেখানে বলেইছিলাম যে এবার সেমিস্টার 4-এ আমাদের রেগুলার ক্লাস আসবে, একদম যেমন টিউশনে পড়ো সেরকমই ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো অনলাইনে। ঠিক আছে, পরপর টপিক ওয়াইজ ক্লাস আসবে, অঙ্কও প্র্যাকটিস করিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আছে আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন দিয়েই শুরু করছি। দেখো, সমতল এবং গোলীয় দর্পণ সম্পর্কে জানবো প্রথমে। দেখো, সমতল দর্পণ তোমরা কিন্তু ক্লাস 10-এ পড়েছিলে। এইটা একটা সমতল দর্পণ দেখতে হয়। আলো যদি, এইটা হচ্ছে কি অভিলম্ব, সমতল দর্পণে যদি আলোক রশ্মি এভাবে পড়ে, এভাবে বেরিয়ে যায়, তাই না? অ্যারো দিতে হয় অবশ্যই, নইলে কিন্তু রে ডায়াগ্রাম পুরো ভুল হয়ে যাবে অ্যারো যদি না দাও। অ্যারো দেওয়াটা মাস্ট। আমি স্টুডেন্টদেরকে বারবার এই ব্যাপারে অ্যাওয়ার করে দিই যে অ্যারো কিন্তু দেবেই, ভুলে যাবে না। এই অ্যাঙ্গেলটাকে বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আর এই অ্যাঙ্গেলটাকে বলি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে আই হচ্ছে আপতন কোণ, আর আর হচ্ছে প্রতিফলন কোণ। এইটা ও, এইটা এন, এ বি, এ ও, এইটা কি? এটাকে আমরা বলি আপতিত রশ্মি। আর ও বি, এইটাকে বলি প্রতিফলিত রশ্মি। আর ও এন, এইটা অভিলম্ব। ঠিক আছে, বেশ। এবার আমাদেরকে দেখতে হবে গোলীয় দর্পণ কী জিনিস। এটা তো সমতল দর্পণ। এবার আমরা জানবো যে গোলীয় দর্পণ। দেখো, আর একটা কথা বলি, প্রতিফলনের সূত্রগুলো একবার বই থেকে রিভাইজ করে নাও। প্রতিফলনের সূত্র বলে দিচ্ছি যে, আচ্ছা আগে বলো তো প্রতিফলন কাকে বলে? প্রতিফলন কাকে বলে একবার বলো দেখি। যে আলোকরশ্মি যখন কোনো প্রতিফলক তলে আপতিত হবার পর আবার ওই মাধ্যমে ফিরে আসে, তখন মানে যে মাধ্যম থেকে যাচ্ছে সেই মাধ্যমে ফিরে আসে। এই যে আলো এলো, ঠিক আছে, প্রথম মাধ্যম থেকে এলো, 1 নম্বর মাধ্যম থেকে এই যে এই প্রতিফলক তলে পড়ার পরে আবার প্রথম মাধ্যমে ফিরে এলো, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই বলবো আমরা আলোর প্রতিফলন, তাই না? তাহলে আলোক রশ্মি এক মাধ্যম থেকে কোনো বিভেদ তলে আপতিত হবার পর আবার ওই মাধ্যমে ফিরে আসার যে ঘটনা, একেই বলা হবে আলোর প্রতিফলন। তো প্রতিফলনের দুটো সূত্র কি কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আবারও বলছি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর কি না, আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ হয়, এটাও তোমরা কিন্তু জানো, তাই না? ওকে, এবার দেখে নেবো চলো যে গোলীয় দর্পণ কী জিনিস। গোলীয় দর্পণ, দেখো, গোলীয় দর্পণ একটা গোলকের অংশ বলতে পারো। একটা গোলক যেটা প্রতিফলক তল, ঠিক আছে, তো সেই গোলকের একটা অংশ আমি যদি এরকম করে কেটে নিই, হ্যাঁ, সেইটাই কিন্তু হয়ে যাবে, এই যে এটাকে আমি কেটে বাইর করে নিয়ে চলে এলাম, এইটাই কিন্তু হয়ে গেল গোলীয় দর্পণ। এইটাকে বলবো অবতল দর্পণ, আর এইটাকে বলবো উত্তল দর্পণ। এই যে এইটা আমি আঁকছি, এইটাকে বলবো উত্তল দর্পণ। একটা অবতল, একটা উত্তল। এবার আমাকে জানতে হবে যে এই দর্পণের কোনটাকে কি বলে, কোনটাকে কি বলে। দেখো, এই যে দর্পণটা, যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র তাকে বলা হবে বক্রতা কেন্দ্র। আর কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দৈর্ঘ্য তাকে বলা হবে ফোকাস দৈর্ঘ্য। এটাকে আমি নাম দিলাম পি। তাহলে পিসি, সরি বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দৈর্ঘ্য বলছি, দেখেছো, এক্সট্রিমলি সরি, সেইটাকে বলা হবে বক্রতা ব্যাসার্ধ। তুমি তো এইটাকে ব্যাসার্ধই বলো নাকি গোলকের, এটাকে তো তুমি গোলকের ব্যাসার্ধই বলো, তাহলে এটাকে বলা হবে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এইটা যদি মনে করো বক্রতা কেন্দ্র হয়, এটা যদি পি হয়, তাহলে পিসি হয়ে গেল কি বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, আমি সোজা একটা আলোক রশ্মি ফেললাম, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি ফেললাম। প্রধান অক্ষ স্যার কোনটা? এইটা হচ্ছে প্রধান অক্ষ, এইটা হচ্ছে প্রধান অক্ষ।
তো প্রধান অক্ষের সমান্তরালে যদি আমি কোনো একটা আলোক রশ্মিকে আপতিত করি, সেই আলোক রশ্মি প্রতিফলনের পর যে বিন্দু দিয়ে বেরিয়ে আসবে সেই বিন্দুটাকে বলবো, মানে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে বলবো ফোকাস বিন্দু। বোঝা গেল কি বললাম? তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের ওপরে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুকেই বলবো ফোকাস বিন্দু। সেই বিন্দুকে কি বলবো? ফোকাস বিন্দু। ক্লিয়ার? তুমি এখানে একটা মিরর নিয়েছো মনে করো, তুমি এই মিররের প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি ফেলে দাও, কোন দিকে বেরিয়ে যাবে? এইদিকে। এইটা হচ্ছে ফোকাস বিন্দু। ঠিক আছে? সমান্তরালে আসতে হবে আলোক রশ্মিটা। ঠিক আছে? ক্লিয়ার কি বললাম? বেশ, এবার দেখো, তাহলে স্যার উত্তল দর্পণে কি ফোকাস বিন্দু থাকবে না? কেন থাকবে না? উত্তল দর্পণেও ফোকাস বিন্দু থাকবে। তুমি উত্তল দর্পণে যদি আলোক রশ্মি ফেলো কি হবে জানো? এই যাবে, এই যাবে, এ এই দিকে পালাবে, এ এই দিকে পালাবে। তাহলে এদেরকে মেলাতে গেলে ডট 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 করে পিছনের দিকে বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে? এটা সোজাসুজি হয়নি, এই ডট 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 করে বাড়িয়ে দিলে এই যে বিন্দুটা, এইটাকে বলবো ফোকাস বিন্দু। তাহলে উত্তল দর্পণে মনে হবে যে আলোক রশ্মিটা যেন এইখান থেকে আসছে, তোমার দেখে মনে হবে যে এইখান থেকে যেন কেউ বসে টর্চ মারছে আর তুমি লাইটটা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে? তাহলে উত্তল দর্পণে ফোকাস বিন্দু সংজ্ঞা দেওয়ার সময় কি বলবো না, উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলনের পর যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে তাকেই বলবো ফোকাস বিন্দু। অবশ্যই বিন্দুটা প্রধান অক্ষের উপরে হতে হবে। সংজ্ঞাটা ভালো করে একবার দেখে নেবে বই থেকে। তো চলো এবার আমি এগিয়ে যাই। বলছে প্রমাণ করো F=r/2। অবশ্যই কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রে। আমি প্রমাণটা অবতল দর্পণের ক্ষেত্রে করাবো, তোমাদের বাড়ির কাজ হচ্ছে উত্তল দর্পণের জন্য করা। তো চলো অবতল দর্পণের জন্য প্রমাণটা করা যাক। প্রথমেই কি করব, একটা ছবি আঁকবো। এটা একটা অবতল দর্পণ। যেমন করে প্রমাণটা করছি স্টেপ বাই স্টেপ বুঝে নাও, একদম সহজ। এইটা হচ্ছে মেরু, একটা আলোক রশ্মি এলো, আসার পরে ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। বেশ, এইখানে বক্রতা কেন্দ্র নিলাম, এইটা হচ্ছে অভিলম্ব। এবার তোমরা বলতেই পারো স্যার আপনি কি করে বুঝলেন এইটা অভিলম্ব? আমি নাম দিলাম এ, বি, এটার নাম দিলাম ডি। স্যার তাহলে বিসি অভিলম্ব কি করে বুঝলেন বিসি অভিলম্ব? দেখো অভিলম্ব মানে কি, এইটা যদি সমতল দর্পণ হতো তুমি এইটাকে অভিলম্ব বলতে। দেখো তুমি ক্লাস 10-এ একটা প্রমাণ করেছিলে যে কোনো বৃত্তের স্পর্শক তার ব্যাসার্ধের সঙ্গে লম্ব হয়, স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে লম্ব হয়। তাহলে তুমি যদি এখানে স্পর্শক টানতে তাহলে ব্যাসার্ধের সঙ্গে লম্ব হতো কি না? হতো তো। তাহলে সেই জন্যই এটাকে আমরা অভিলম্ব নিয়েছি। বুঝতে পারলে? এই অ্যাঙ্গেলটাকে বলছি অ্যাঙ্গেল আই, এই অ্যাঙ্গেলটাকে বলছি অ্যাঙ্গেল আর। একটু জুম করে দিই এই জায়গাটা, তাহলে ছবিটা বোঝাতে সুবিধা হবে। দেখো এখানে একটা জেড প্যাটার্ন তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? এই যে এই জেড প্যাটার্ন। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আই হয় এই অ্যাঙ্গেলটাও আই হবে, ঠিক কিনা বলো? তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে আই। তাহলে আমি বলতে পারি যে এবার ছোট করে দিই, কি বলতে পারি? ত্রিভুজ, আচ্ছা এটা এফ না, ওকে, BCF একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কেন? কারণ অ্যাঙ্গেল CBF ইকুয়াল টু অ্যাঙ্গেল BCF, যেহেতু অ্যাঙ্গেল I ইকুয়াল টু অ্যাঙ্গেল R। সুতরাং CF ইকুয়াল টু BF, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হবে। তাহলে CF ইকুয়াল টু BF। বলো এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা বলো? বেশ, এটা এই পেজেই আমাকে কমপ্লিট করতে হবে, কারণ এটা এই লেখাগুলো সব আমার এখনই লাগবে। সেই জন্য আমি এটাকে একটু ছোটো করে দিচ্ছি, আমি নেক্সট পেজে যাচ্ছি না, তোমাদেরই অসুবিধা হবে নেক্সট পেজে গেলে বুঝতে। CF ইকুয়াল টু BF এটাকে মনে রাখবে। এবার আমি এগিয়ে যাচ্ছি। দেখো এই দর্পণটা না, এই যে আমি দর্পণটা নিয়েছি, এই দর্পণটার উন্মেষ খুব ক্ষুদ্র। স্যার উন্মেষ জিনিসটা কি? এইটা হচ্ছে উন্মেষ। এই যে আমি লেন্থটা টানলাম এই মাথা থেকে ওই মাথা, এইটা হচ্ছে উন্মেষ। উন্মেষ খুব ক্ষুদ্র এবং এই রশ্মিটা উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কি?
প্রধান অক্ষের খুব কাছাকাছি যে রশ্মি সেইটাই হচ্ছে উপাক্ষীয় রশ্মি। তাহলে স্যার কেন আপনি এখানে এত বড় করে আঁকলেন? যদি বড় করে না আঁকতাম তাহলে অ্যাঙ্গেলগুলো তোমাকে বোঝাতে পারতাম না, সেই জন্য এইটাই আমি ওখানে জুম করে রেখেছি। উপাক্ষীয় রশ্মি যদি হয় লিখবে, অবশ্যই লিখতে হবে এইগুলো, যে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে হ্যাঁ, এফ বি ইকুয়াল টু এফ পি, এই লেন্থটা যা হবে এইটা তাই মনে হবে তোমার। ক্লিয়ার? ওকে, এবার দেখো পিসি তোমার চাই তো পিসি। কেন পিসি চাই? কারণ তুমি আর বের করতে চাও, বক্রতা ব্যাসার্ধ বের করতে চাও, ঠিক আছে? তাহলে পিসি ইকুয়াল টু পিএফ প্লাস এফসি। স্যার আমি তো এফসি জানি না, আমি না হয় এফ পি জানি ফোকাস দৈর্ঘ্য, কিন্তু এইটা তো জানি না। তাহলে একে তাড়িয়ে দাও ভাই, এফসিকে তাড়াও, এফসিকে তাড়ানোর ব্যবস্থা করে দিয়েছি। এই দেখো, এটাকে সিএফ না লিখে এফসি লেখো। এই দেখো, তাহলে এফসি ইকুয়াল টু বিএফ, আবার বিএফ ইকুয়াল টু পিএফ। তাহলে এফসির জায়গায় কী লিখতে পারবে? পিএফ। তাহলে পরের লাইনে তুমি এফসির জায়গায় পিএফ লিখে দাও। তাহলে পিএফ প্লাস পিএফ ইকুয়াল টু 2PF। তার মানে 2F। পিএফ মানেই তো ফোকাস দৈর্ঘ্য না, পিএফ মানেই তো ফোকাস দৈর্ঘ্য। আর পিসি মানে কি? পিসি মানে হচ্ছে গিয়ে বক্রতা ব্যাসার্ধ আর। তাহলে কী পেয়ে গেলে? আর সমান 2F। অতএব এফ সমান R/2। ব্যাস এইটুকু করে দিলেই মার্কস পেয়ে যাবে যদি প্রমাণটা আসে। ওকে, নেক্সট দেখো, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, তবেই কিন্তু আমার মোটিভেশনটা থাকবে রেগুলার ক্লাস নিয়ে আসার। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো নেক্সট। ওকে, গোলীয় দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করো। গোলীয় দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করো, তার মানে কোন সমীকরণটা আমি একটু বলি। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। স্যার ভি কি? ভি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ইউ কি? বস্তু দূরত্ব, এফ কি? ফোকাস দূরত্ব। আমি একটা জাস্ট ছবি আঁকি, এই যে এই ছবিটা আমি এঁকেছি, ঠিক আছে? এই ছবিতে এইটা মনে করো বস্তু, আর এইটা মনে করো প্রতিবিম্ব, এইটা অবতল দর্পণ, ঠিক আছে? তাহলে মেরু থেকে, একদম মেরু থেকে এই যে দূরত্বটা এইটা হচ্ছে ইউ, আর মেরু থেকে এই যে দূরত্বটা প্রতিবিম্ব দূরত্ব এইটা হচ্ছে ভি। এইটা অবজেক্ট আর এইটা ইমেজ। আর ফোকাস দৈর্ঘ্য যদি এইটা হয় তাহলে মেরু থেকে এই যে দূরত্বটা এইটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এফ। এবার ক্লিয়ার করতে পেরেছি কোনটা ইউ, কোনটা ভি, কোনটা এফ। এইবার আমি ক্লিয়ার ছবিটা আঁকবো, দিয়ে প্রমাণ করব। তো চলো এবার প্রমাণ করা যাক যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে প্রথমে কি করবে, একটা অবতল দর্পণ আঁকলাম। আমি প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে যেহেতু প্রমাণটা করাবো বলেছি, স্টেপ বাই স্টেপ বুঝবে। হ্যাঁ, এইখানে আমি একটা বস্তু নিলাম, রে গেল, রে যাওয়ার পরে প্রধান অক্ষের প্যারালাল রে ফোকাসের মধ্যে দিয়ে পাস করবে, তাহলে এটা হচ্ছে ফোকাস। আর একটা রে যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, শোনো আগে না ছবিটা এঁকে নেবে, তারপরে নামকরণটা করবে, নইলে না মেলাতে পারবে না ছবিটা। তোমাদের কাছে তো স্কেল থাকবে, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি ফোকাস বিন্দু, আর এইটা হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র, এইটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে পি কিউ এটা হচ্ছে কি বস্তু, আর পি ড্যাশ কিউ ড্যাশ এইটা হচ্ছে কি প্রতিবিম্ব। এইটা এ, এইটা ও, আর এইটা বি। আই থিঙ্ক ক্লিয়ার এটা? বেশ, যখনই তুমি এই রকম একটা ডুগডুগির মতো শেপ দেখবে তখনই জানবে দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ। এই যে সদৃশ্য ত্রিভুজ যখনই তুমি এরকম দেখবে, এখানেও তুমি দুটো ডুগডুগি পাবে, দেখবে। অবশ্যই মনে রাখতে হবে যেন এই দুটো প্যারালাল হয়। তাহলে এই গেলে এই গেলে এই গেলে এই গেলে, তাহলে দেখো এইটা আর এইটা সমান্তরাল। আবার দেখো এই গেলে এই গেলে। আচ্ছা আমি একটা এখানে ড্রয়িং করব, ডট 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 ডট, ঠিক আছে? আমি একটা ড্রয়িং করলাম, দেখো এই 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 এই, ঠিক আছে? ড্রয়িং করে দিলাম। তাহলে এইটাও দেখো একটা সদৃশ্য ত্রিভুজ, এই দুটো সদৃশ্য ত্রিভুজ, কারণ এইটা আর এইটা কি প্যারালাল। তাহলে আমি এখানে দুটো সদৃশ্য ত্রিভুজ কিন্তু পাবো। একটা হচ্ছে মানে দুই জোড়া, একটা হচ্ছে পি কিউ সি এবং ত্রিভুজ পি ড্যাশ কিউ ড্যাশ সি, এরা হচ্ছে সদৃশ্য ত্রিভুজ।
তার মানে সদৃশ্য ত্রিভুজ হলে কী লিখতে পারি আমি, পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু সি কিউ বাই সি কিউ ড্যাশ। এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দিলাম। আবার তুমি বলতে পারো যে পি ড্যাশ ত্রিভুজ পি ড্যাশ কিউ ড্যাশ এফ এবং ত্রিভুজ আচ্ছা, এখানে একটা নাম দিতে হবে। কি নাম দেবে বলো তো? এ বি দিলে তো এই নামটা তুমি ডি দাও আর এইটা তুমি বি দাও, তাহলে লিখতেও ভালো লাগবে। ত্রিভুজ এ বি এফ, এই যে বললাম তুমি আর একটা ডুগডুগি পেয়ে গিয়েছো, তাহলে এটাও কি সদৃশ্য ত্রিভুজ, এরাও সদৃশ্য। ঠিক আছে, লিখে দিতে হবে সদৃশ্য, কথাটা লিখে দিতে হবে সদৃশ্য। ওকে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি বলো তো? এখান থেকে বলতে পারি পি ড্যাশ কিউ ড্যাশ বাই এ বি যা হবে, হ্যাঁ, কিউ ড্যাশ এফ বাই এফ বি তাই হবে। তাহলে এইবার তুমি আর একটা কাজ করতে পারো, দেখো এই এ বি যা পি কিউও তাই, তাহলে এ বি এর জায়গায় তুমি পি কিউ বসিয়ে দাও, মানে হ্যাঁ পি কিউ বসিয়ে দাও। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ বাই পি কিউ, ওকে, ইকুয়াল টু কিউ ড্যাশ এফ বাই এফ ভি। এটাকে না উল্টে দাও, তাহলে পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু কিউ ড্যাশ এফ বাই এফ, সরি ওপরে যাবে এফ বি বাই কিউ ড্যাশ এফ। এটা 1 নাম্বার ইকুয়েশন, আর এইটাকে দাও 2 নাম্বার ইকুয়েশন। এবার দেখো এই 1 আর 2 নাম্বার ইকুয়েশনের এইটা ইকুয়াল, বাম পক্ষ ইকুয়াল, তাহলে ডান পক্ষ কী হবে? ইকুয়াল হবে, ঠিক কি না? তাহলে সি কিউ বাই সি কিউ ড্যাশ ইকুয়াল টু এফ বি বাই কিউ ড্যাশ এফ। এবার আমি ওই পাতায় ছবিটা নিয়ে যাই, নইলে না তোমরা বুঝতে পারবে না। এক মিনিট কপি। বেশ, তাহলে মনে রাখো সি কিউ বাই সি কিউ ড্যাশ ইকুয়াল টু এফ বি বাই কিউ ড্যাশ এফ, সি কিউ বাই সি কিউ ড্যাশ ইকুয়াল টু এফ বি বাই কিউ ড্যাশ এফ। আর ছবিটাকে এখানে আমি পেস্ট করে দেবো। দেখো তোমাদের সেই ছবিটা চলে এসছে এখানে। বেশ, এবার আমি এটাকে একবারে স্টেপ জাম্প করে লিখবো, হ্যাঁ একটু বুঝবে ভালো করে। সি কিউ ড্যাশ মানে কি? সি কিউ ড্যাশ মানে এইটুকু মানে পুরোটা মাইনাস এতটা, পুরোটা মানে কত? সরি, সি কিউ ড্যাশ চেয়েছে তো, সি কিউ ড্যাশ মানে এইটুকু, তার মানে এতটা মাইনাস এতটা, এতটা মাইনাস এতটা। বলো ক্লিয়ার কি না? তাহলে সি কিউ ড্যাশ মানে এইখানটা লিখছি, সি কিউ ড্যাশ মানে সিও মাইনাস কিউ ড্যাশ ও। সিও মানে তো আর কিউ ড্যাশ ও মানে ভি। কিন্তু মনে রাখবে দর্পণের বাঁ দিকে যদি কিছু থাকে তাহলে সেটা আমরা নেগেটিভ নিই। তোমাকে আমি একদম প্রথমেই বুঝিয়ে দিয়েছিলাম যে কিউ ড্যাশ ও কিউ ড্যাশ, পি ড্যাশ কিউ ড্যাশ তো প্রতিবিম্ব, এই যে পি ড্যাশ কিউ ড্যাশ এটা তো প্রতিবিম্ব, তাহলে ও থেকে কিউ ড্যাশ পর্যন্ত জিনিসটা কি? প্রতিবিম্ব দূরত্ব, আর প্রতিবিম্ব দূরত্বকে আমরা ভি দিয়ে লিখি, তাহলে মাইনাস ভি, তাহলে আর প্লাস ভি। তাহলে আমি এখানে লিখে দেবো আর প্লাস ভি। সি কিউ ড্যাশ হয়ে গেল। ও সি কিউ ড্যাশটা নিচে আছে নাকি? সি কিউ ড্যাশটা নিচে আছে, ও ঠিক আছে, আর প্লাস ভি। এবার সি কিউ, দেখো সি কিউ মানে হচ্ছে ও কিউ মাইনাস ও সি। ও কিউ তো ভাই ইউ, আর ও সি তো মাইনাস অফ আর, তার মানে ইউ প্লাস আর। তাহলে ইউ প্লাস আর ইকুয়াল টু এফ বি, এফ থেকে বি পর্যন্ত। আচ্ছা দেখো উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমি এটা করছি, উপাক্ষীয় রশ্মি। এই উপাক্ষীয় রশ্মি হলে এফ বি যা মোস্ট ইকুয়াল টু এফ ও তাই। তাহলে এফ বি এর জায়গায় তুমি স্মল এফ বসিয়ে দিতে পারো, যেটা ফোকাস দৈর্ঘ্য। আর কিউ ড্যাশ এফ মানে হচ্ছে গিয়ে, এখানে লিখছি এটা আমি, কিউ ড্যাশ এফ মানে হচ্ছে ও কিউ ড্যাশ মাইনাস ও এফ, অর্থাৎ ভি মাইনাস অফ মাইনাস এফ, অর্থাৎ ভি প্লাস এফ। তাহলে ভি প্লাস এফ, বলো ক্লিয়ার কিনা বন্ধু? বেশ, তাহলে ইউ প্লাস টু এফ কেন লিখলেন স্যার? কারণ আমি প্রুফ করে দিয়েছি যে আর ইকুয়াল টু টু এফ, ঠিক আছে।
ভি প্লাস এফ। এবার কোনাকুনি গুণ করে দাও, ঠিক আছে? এবার কোনাকুনি গুণ করে দাও। আমি এই জায়গাটাকে একটু ছোট করে দিচ্ছি, ঠিক আছে? এই পাতাতেই কমপ্লিট করবো এটাকে। বেশ, দেখো এই গুণটাই হচ্ছে মজা, এইখানেই সবাই ভুলভাল করে, এইটা একটুখানি দেখতে হবে, বুঝলে? দেখো ইউভি প্লাস 2VF প্লাস ইউএফ প্লাস 2F স্কোয়ার ইকুয়াল টু 2F স্কোয়ার প্লাস ভিএফ। 2F স্কোয়ার কেটে দিলে তাহলে ইউভি প্লাস, আচ্ছা এখানে মনে হচ্ছে একটা ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে বলি। এই যে তুমি যখন এখানে ভি লিখেছো না, ভি প্লাস এফ, এই ভিটাও তো মাইনাস হবে, কারণ ভিটাও তো বাঁ দিকে আছে, এই ভিটাও তো বাঁ দিকে আছে, তাহলে ভিটা তো মাইনাস হবে না, এখানে মাইনাস হবে একটা, এটা মাইনাস হবে, এক্সট্রিমলি সরি, এটা মাইনাস হবে। তাহলে মাইনাস ইউভি হবে, মাইনাস ইউভি কোথায় গেল মাইনাস ইউভি, এই যে মাইনাস ইউভি। আবার যখন তুমি ইউ প্লাস আর লিখেছো, ঠিক আছে, হ্যাঁ, যখন তুমি ইউ প্লাস আর লিখেছো, এই যে এই জায়গাটা, এই ইউটাও তো মাইনাস হবে, কারণ ইউটাও তো বাঁ দিকে আছে, তাহলে এইটাও মাইনাস হবে, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস ইউভি, এটা মাইনাস হলো, হ্যাঁ, মাইনাস ইউএফ, বেশ, মাইনাস 2VF প্লাস 2F স্কোয়ার। এবার ঠিক আছে, দেখো আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? কেন বললাম বোঝা গেল? আমি এই যে এখানে ভি লিখেছি ও কিউ ড্যাশ, কিন্তু এই ও কিউ ড্যাশটা তো মিরারের বাঁ দিকে পড়ছে, আর বাঁ দিকে পড়লেই আমাকে সেটা নেগেটিভ নিতে হবে, ক্লিয়ার? এই যে আমি বলছি ও কিউ মানে কি, এটাকে সাইন কনভেনশন বলে, ঠিক আছে? তো ও কিউ মানে কি, ও কিউ মানে মাইনাস ইউ, ঠিক আছে? ইউ আছে বাঁ দিকে আছে ইউটা, তাহলে আমাকে মাইনাস নিতে হবে, বুঝতে পেরেছো? সেই মাইনাসগুলো আমি নিতে ভুলে গেছিলাম, এটা সরি, তুমি নিয়ে নাও। তাহলে ইউভি, হ্যাঁ, মাইনাস 2VF, ঠিক আছে? আর এইদিকে যখন তুমি ভিএফ লিখছো, আচ্ছা এফটাকেও মাইনাস নিতে হবে তাহলে, তাই যদি হয়, কারণ এফটাও তো বাঁ দিকে আছে, মাইনাস, এটাও কী হবে মাইনাস, ঠিক আছে? তাহলে যদি গুণ করো এটাও মাইনাস হবে, ওকে, এটাও হয়ে যাবে মাইনাস। আবার দেখো এই জায়গাটাতে তুমি আর নিয়েছো, আরটা কোথায় আছে বাঁ দিকে, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এখানেও চেঞ্জ হবে, তাহলে এই দেখো আর মাইনাস, এ দেখো মাইনাস, এত জায়গায় চেঞ্জ হবে, বুঝতে পেরেছো? তো এইগুলোকে একটুখানি ঠিক করে নেবে, হ্যাঁ, যে কোথায় কোথায় মাইনাস হবে, যেগুলো বাঁ দিকে আছে সবাই মাইনাস হবে, মানে এখানে সবই বাঁ দিকে, মানে সবই মাইনাস, এখানে সব কিছুই মাইনাস হবে। এবার যেখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে সেখানে অন্য কথা, তাহলে এগুলো একটুখানি তুমি দেখে নাও। বেশ, এবার দেখো আমি সাইনগুলো বসাচ্ছি, তাহলে ইউভি, আচ্ছা এবার গুণটা দেখো, এবার গুণটা আমি আরেকবার তোমাদের জন্য প্রথম থেকে করে দিচ্ছি, নইলে এই জায়গাটা তোমাদের ঝামেলা লেগে যাবে, ডিলিট করে দিলাম। দেখো এবার গুণটা করছি, গুণটা হচ্ছে গিয়ে ইউভি মাইনাস ইউএফ মাইনাস 2VF প্লাস 2F স্কোয়ার ইকুয়াল টু 2F স্কোয়ার মাইনাস ভিএফ, কেটে দাও, ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ ইকুয়াল টু 0। তুমি উভয় পক্ষকে ইউভিএফ দিয়ে ভাগ করে দাও, এটাকে ইউভিএফ দিয়ে ভাগ করো, এটাকে ইউভিএফ দিয়ে ভাগ করো, এটাকে ইউভিএফ দিয়ে ভাগ করো, তাহলে কী হবে 1/f মাইনাস 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 0। 0/UVF তো 0ই হবে না, এইদিকে যখন তুমি ভাগ করবে সে তো 0ই হবে ইউভিএফ দিয়ে ভাগ করলে। তাহলে ফাইনালি আমরা কি পেয়ে গেলাম, ফাইনালি আমি এই জায়গাটায় লিখছি, দেখো ঠিক আছে, ফাইনালি আমি এই জায়গাটায় লিখে দিচ্ছি কি পেলাম, এটা মুছে দিলাম বন্ধু, এটা তো আশা করি বুঝে গেছো, ডিলিট করে দিলাম এটা। তাহলে ফাইনালি থাক, এটা আমি নেক্সট পেজে বলে দিচ্ছি। তাহলে ফাইনালি যেটা পেয়ে গেলাম এই জায়গাটায় দেখে নাও, তাহলে এটা আমি ক্লাস নোট হিসাবে দিয়ে দিতে পারবো তোমাদেরকে, 1/v মাইনাস 1/u, আর এফটাকে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে 1/f, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এইটা কিন্তু পরীক্ষায় দেবে, ঠিক আছে, এটা বিশাল ইম্পর্টেন্ট এই প্রমাণটা, ভালো করে যেও। বলছে ওই সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করো। দেখো গোলীয় দর্পণের সমীকরণ কি পড়লাম আমরা, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এটা পড়লাম তো। এবার দেখো একটা সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত তোমরা জানো? সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে অসীম,
ঠিক আছে, তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/অসীম। এবার 1/অসীম মানেই হচ্ছে কি 0, তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 0, তাহলে 1/v। আচ্ছা, এই জায়গাতে এই দিকে একবার যাব, এটা কি মাইনাস এসেছিল? এটা দেখো মাইনাস আসবে না। তুমি যদি এইটাকে আর এইটাকে ডান দিকে নিয়ে যাও তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f হবে। ঠিক আছে, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f হবে। এটা কিন্তু মাইনাস নয়, এক্ষেত্রে হবে এটা প্লাস 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f প্লাস, কারণ এই দুটোকে তুমি যখন ডান দিকে নিয়ে আসবে তখন 1/f পড়ে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই দুটো প্লাস হয়ে চলে আসবে ডান দিকে, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় প্লাস প্লাস প্লাস, দর্পণে প্লাস হয় আর লেন্সে মাইনাস হয়। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে 1/v ইকুয়াল টু মাইনাস 1/u। ঠিক আছে, 1/v ইকুয়াল টু মাইনাস 1/u, তাহলে v ইকুয়াল টু মাইনাস ইউ, v ইকুয়াল টু মাইনাস ইউ। তার মানে বস্তু দূরত্ব যা হবে প্রতিবিম্ব দূরত্ব তাই হবে দর্পণের ক্ষেত্রে। বস্তু যত দূরে থাকবে, যদি বস্তু এইখানে থাকে দর্পণের সামনে, তাহলে প্রতিবিম্ব ঠিক এতটা দূরেই তৈরি হবে দর্পণের পিছনে। সেই জন্য একটা পজিটিভ তো একটা নেগেটিভ। ওকে, আচ্ছা, রৈখিক বিবর্ধন কি? দেখো, রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, বা প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের দৈর্ঘ্য, এটা আমি hi লিখলাম, বাই বস্তুর দৈর্ঘ্য, এটাকে আমি ho লিখলাম, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। ঠিক আছে, তাহলে am ইজ ইকুয়ালস টু hi বাই ho। দর্পণের ক্ষেত্রে এটা হবে মাইনাস v/u, এটা প্রমাণ করা যায়। ঠিক আছে, এটা এখন করার দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখো যে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের যে অনুপাত, সেই অনুপাতকেই বলা হয় রৈখিক বিবর্ধন। তার মানে প্রতিবিম্ব বস্তুর তুলনায় কতটা ছোট বা কতটা বড়, সেইটাই হচ্ছে কিন্তু রৈখিক বিবর্ধন। ওকে, তো এটা m সমান হয় hi/ho বা মাইনাস v/u, এটা মাইনাস হয়। মিরারের ক্ষেত্রে বা দর্পণের ক্ষেত্রে কিন্তু এইটা মাইনাস হয়, এই মাইনাস v/u এটা মাইনাস হয়, আর লেন্সের ক্ষেত্রে প্লাস হয়। ক্ষেত্রীয় বিবর্ধন কি? আচ্ছা, দৈর্ঘ্যে বাড়ছে ঠিক আছে, কিন্তু আমি যদি একটা আয়তকার কোনো শীট নিই তাহলে তার তো ক্ষেত্রফল আছে। যদি দৈর্ঘ্য বাড়ে প্রস্থও বাড়ে তাহলে ক্ষেত্রফলও বাড়বে, ঠিক কি না বলো? যদি দৈর্ঘ্য বাড়ে প্রস্থ বাড়ে তাহলে ক্ষেত্রফলও বাড়বে। তুমি এখনই কি বললে যে স্যার m ইকুয়াল টু hi/ho। এবার আমি একটা আয়তকার পাত নিলাম। আয়তকার পাত এর দৈর্ঘ্য সমান l, প্রস্থ সমান b, তাহলে ক্ষেত্রফল সমান কি lb। ক্ষেত্রফল সমান lb, বলো ক্লিয়ার কি না? এইবার রৈখিক বিবর্ধন ঘটেছে, m সমান তুমি কি বলবে? আমি ধরে নিলাম রৈখিক বিবর্ধন ঘটার পরে মানে প্রতিফলনের পরে ওর দৈর্ঘ্য হয়ে গেছে l ড্যাশ, তাহলে l ড্যাশ বাই l। আবার প্রস্থ হয়ে গেছে মনে করো b ড্যাশ, আবার তুমি কি লিখতে পারো m ইকুয়াল টু b ড্যাশ বাই b। তাহলে এখন তুমি নতুন যে ক্ষেত্রফল সেটা কি লিখবে? l ড্যাশ b ড্যাশ, l ড্যাশের জায়গায় লিখবে ml আর b ড্যাশের জায়গায় লিখবে mb, তাহলে m স্কয়ার lb, তাহলে m স্কয়ার a। ঠিক, তাহলে তুমি কি পেয়ে গেলে? a ড্যাশ ইজ ইকুয়ালস টু m স্কয়ার a, তাহলে a ড্যাশ বাই a ইজ ইকুয়ালস টু m স্কয়ার, a ড্যাশ বাই a ইকুয়াল টু m স্কয়ার। a ড্যাশ বাই a ইকুয়াল টু যদি m স্কয়ার হয়, a ড্যাশ বাই এটাই তো ক্ষেত্রীয় বিবর্ধন, নতুন ক্ষেত্রফল বাই পুরনো ক্ষেত্রফল, এইটাই তো ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন, তাই না? এটাকে আমি m ড্যাশ দিয়ে লিখতে পারি। তাহলে ফাইনালি আমি কি পেলাম? যে m ড্যাশ ইজ ইকুয়ালস টু m স্কয়ার। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন হচ্ছে রৈখিক বিবর্ধনের স্কয়ার, এটা মনে রেখো। ক্ষেত্রীয় বিবর্ধন হচ্ছে রৈখিক বিবর্ধনের স্কয়ার। হ্যাঁ, ভালো করে লিখে নেবে, ঠিক আছে? যেটা লিখলাম লিখে নেবে। আচ্ছা, পরের ভিডিওতে আমরা অক্ষীয় বিবর্ধন থেকে শুরু করব। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার করবে,
তাহলে আমি কিন্তু পরের ভিডিও দেওয়ার জন্য একটা মোটিভেশন পাবো। তোমাদেরকে অঙ্কও করাবো, থিওরিও করাবো, কোনো চাপ নেই। ওকে।